আসসালামু আলাইকুম। শুরু করছি প্রেম সুধা ২ উপন্যাস দ্বিতীয় পরিচ্ছেদ পর্ব ৫। তুমি লাগেজ গোছাচ্ছ কেন তুহিন? কোথায় যাচ্ছ? অস্ট্রেলিয়া। আপার কাছে? হঠাৎ? সব ঠিক আছে? আমিও কি চলবো সাথে? তুহিন বিরক্ত হলো। কিছু প্রয়োজনীয় টি শার্ট তুলে ভেতরে রাখলো। চেনটাও দুপাশ থেকে টেনে এনে মাঝখানে আটকে সোজা হয়ে দাঁড়ালো। কোমরে ব্যথা হয়ে গিয়েছে তার। লাগেজ এক পাশে রেখে গায়ের টি শার্ট ছুঁড়ে ফেললো এক পাশে। পলকের দিকে তাকিয়ে বলল, তুমি বাসায় থাকবে, চাইলে কোথাও ঘুরতে যেতে পারো। আমাকে বলো, আমি গুছিয়ে দিচ্ছি। নিজের প্রশ্নের বিপরীতে এমন প্রশ্ন পলক আশা করেনি। দুপা এগিয়ে এসে তুহিনের ফুলে পেঁপে থাকা বাহুতে হাত রেখে বলল, তোমার সাথে আমিও চলি। তুমি যেতে পারবে না পলক। জানো না তুমি, তোমাকে কেউ পছন্দ করে না, আপাও না। আমি ভুল করেছিলাম তুহিন, এতগুলো বছর হলো। এখন তো মেজো ভাইয়াও সুখে আছে। তুমি তাদের ফ্ল্যাটে কেন যাও এত? ওখানে যেও না, মেজো ভাইয়া রাগ করবেন। ভ্রু দুটো সূক্ষ্ম ভাঁজ পড়ল তুহিনের, যেন সরাসরি ব্যঙ্গ করলো পলককে। পলক একটু থমকে গেল। তুহিন ওর চোখের দিকে তাকিয়ে বলল, তোমার ইশারা ইঙ্গিত কোনোটাই কম বুঝি না আমি জান। কাম টু মি। পলকে জান গলা এলো। তুহিন কি কিছু ধরে ফেললো? ভীত সন্তুষ্ট হয়ে পলক নিজ জায়গায় জমে গেল। তুহিন নিজেই এগিয়ে এলো, নিজের বাহুবন্ধনীতে আটকে নিল পলককে। ভীষণ অনুনয় করে বলল, আমাকে একটা বাবু দেবে পলক? পলকের ভীত মুখশ্রী ঋণাত্মক উত্তর দেখল তুহিন। তুহিন অবশ্য রাগল না, বরং নরম স্বরে বলল, ইউ নিড মোর টাইম। আই ডোন্ট ওয়ান্ট কিডস। ইউ আর লাইং পলক। নো তুহিন। ইয়েস। নো। তুহিন আস্তে করে ছেড়ে দিল পলককে। তার চোখ বুক শক্ত হয়ে আসছে। পলকের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, এটা কেমন পাগলামো পলক? তুমি সময় চাইতে পারো, কিন্তু কখনো বাবু চাইবে না, এটা কেমন কথা? কত বছর হয়েছে বিয়ের? আমি মানি আমি নেশায় ডুবেছিলাম, ঠিক হয়নি আমি? হয়েছি তো। আর রইল আমার নেশার কথা, তার জন্য দায়ী কে পলক? তুমি দায় এড়াতে পারবে? তুমি আমাকে আমার ভাইদের চোখে এতটাই ফেলে দিয়েছো যে আমি সুস্থ চোখে তুলে তাকাতে পারলাম না। তাদের সাথে কথা বলার জন্য আমার নেশা করা লাগতো। আমার সুস্থ মস্তিষ্ক আমাকে লজ্জায় ফেলে দিত, কথা বলতে দিত না। বড় ভাই সরাসরি বলেছিল তোমাকে ছাড়তে, কিন্তু আমি পারিনি। শুধুমাত্র ভালোবাসার কাছে আটকে ছিলাম। তোমাকে ভালোবেসে আমি চরম মূল্য পরিশোধ করেছি পলক। এখন তুমি তামাশা করছো আমার সাথে। রেগে বিছানায় গিয়ে শুয়ে পড়ল তুহিন। তার মন শান্ত হলো না। উঠে গিয়ে ধরম করে দরজা লাগিয়ে বারান্দায় চলে গেল। পলক দাঁড়িয়ে রইল নিশ্চুপ হয়ে, তার চোখ দুটো শূন্য। তুহিন যদি জানে পলক এখনও তার বোনের সাথে যোগাযোগ রেখেছে, তাহলে কি হবে? সে কি এবার পলককে তালাক দিয়ে দেবে? না, সে কোনোভাবেই জানবে না এই বিষয়ে। ব্যারিকেডে দেওয়ার মতো দু বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছে তৌসিফ। তার বউ একটা টুলের উপর আর একটা টুল দিয়ে দাঁড়িয়ে আছে। আলমারির একদম উপরে তাকে কিছু খুঁজছে। তৌসিফ কতবার না করলো, কিন্তু তার বউ শুনল না। সে তো শোনার মানুষই নয়, সে হলো তেরা একটা বাদর। পৌঁছে ঘাটটা ঘুরিয়ে তৌসিফকে দেখলো একবার। সন্দিহান কণ্ঠে বলল, মুখটা অমন দেখায় কেন? তৌসিফ উত্তর দেয় না, মুখ ঘুরিয়ে নিল। পৌঁছে অবাক হওয়ার ভান করলো, আশ্চর্য হয়ে বলল, আপনারই তো ছোট ভাই। স্টিল। থেমে গেল তৌসিফ। কথা বাড়াতে ইচ্ছে হচ্ছে না। পৌঁছে খুঁজে পেল কাঙ্ক্ষিত জিনিস। ছুঁড়ে কাপড়টা বিছানায় দেওয়া মাত্রই তৌসিফ এক হাতে তার কোমর পেঁচিয়ে ধরলো, ঝট করে নামিয়ে ফেললো সেখান থেকে। এতক্ষণ ধরে তার জানটা ওই উঁচুতে ছিল। এখন তৌসিফের বাহুর মাঝে আটকে থাকে পৌষ। দু হাতে কাঁধের দিকে ঝুলছে পৌষ। তৌসিফের মসৃণ চামড়ায় সরু কপালটায় ঠোঁট দাবিয়ে চুমু খেলো। তৌসিফ চোখ বুজে নেয় আরামে। প্রায় সময় এভাবে আদর করে তাকে তার বউ। সেই সময়টা নিতান্তই স্বর্ণ সময় তৌসিফের জন্য। এবার তো নামান আমাকে। মন চাইছে না। হানিমুন তাহলে ঘরেই হোক, আমার সমস্যা নেই। কিন্তু আমার তো আছে হানি। তৌসিফ পৌষকে নামালো। লাগেজ গোছানো শেষ তাদের। তৌসিফ লুকিয়ে লুকিয়ে কিছু রেখেছে সেখানে। তার জীবনে বহু শখ আহ্লাদ আছে, সেগুলো সে পূরণ করবে এই হানিমুনে। পৌষকে একটু রেস্ট নিতে বলে তৌসিফ স্যালনে চলে গেল। তার আজ ফুল বডি কেয়ার প্রয়োজন। বউ নিয়ে প্রথম হানিমুনে যাচ্ছে সে, তাকে অবশ্যই আকর্ষণীয় লাগতে হবে। পৌষও জানে না অবশ্য। জানলে তৌসিফের সাথে আরেক দফা ঝগড়া ঝামেলা এখানেই হয়ে যেত। ফ্লাইটের সময় রাত 2টো, এখন বাজে রাত 8টা।
লাগেজ গাড়িতে তোলা হচ্ছে। হেমন্ত ভাই বোনদের নিয়ে তাদের বিদায় দিতে এসেছে। সবাই বেশ হাসি খুশি। আদিত্য ডিকি বন্ধ করে বলল, মেজো চাচ্চু বেরিয়ে পড়ো, এখন রাস্তায় জ্যাম। তুমি পোস্তগুড়া দিয়ে যেও, ওখান দিয়েই যাব। আদি তার হাতে থাকা লিস্টটা তৌসিফের পকেটে ঢুকিয়ে দিল আলগোছে। তৌসিফ চোখে হাসে। এগিয়ে এলো ফিহার দিকে। চুলের ক্লিপটা খুলে আবার লাগাতে লাগাতে প্রশ্ন করলো সে, দুলাভাই কি আনবে ফিহার জন্য? ফিহার কি চাই? কিছু চাই না দুলাভাই, আপনারা সাবধানে ফিরে আসবেন। চকলেট? কোনো বিশেষ খেলনা? ধরো কোনো টেডি আছে তো? দুলাভাই তবুও জানতে চাইছে ফিহা। তাহলে আপনার যেটা ইচ্ছা। ডান। পাশে দাঁড়িয়ে আছে ইনিমিনি। পৌষের দু হাঁটু জড়িয়ে দাঁড়িয়ে আছে তারা। তৌসিফ ওদের ছাড়িয়ে নিল, নিজের দুবাহুতে তুলে আদর করলো যথাযথ। আদরে স্বরে বলল, কি আনবে দুলাভাই? কি আনবে বলো তোমরা? আপুকে নিয়ে ঘুরতে যাব অনেক দূর, কি লাগবে? দুজন ভাবলো। দুলাভাই তাদের প্রশ্ন করে ভাবনায় ফেলে দেয়। অন্য কেউ জিজ্ঞেস করে না কেন? জিজ্ঞেস করে শুধু তাদের দুলাভাই। উত্তরগুলো তাদের আবারও অজানা। মহা মুশকিল বটে। তৌসিফ নিজে গাল পেতে দিল। এবার তাদের জন্য বিষয়টা সহজ হলো। পেতে দেওয়া গালে দুটো চুমু খেলো। গলা জড়িয়ে ধরলো। তৌসিফ পুনরায় জানতে চাইল। ইনিমিনি আপার দিকে তাকিয়ে রইল। ফট করেই বলে ফেলল, মিমি আনবে। মিমি খেতে দেয় না তো, দাঁতে পোকা হয়। আনবো তো, 100 বার আনবো। এখানে থাকলে খাবো, বাঁচায় মা মালে। তোমার মায়ের গোষ্ঠী কিলাই, মাগনা পেয়েছে যে হুদাই মারে। পৌষ খেপে গেল। মহিলা বাচ্চা পালতে পারবে না, জামাই নিয়ে সারাদিন ইটিস পিটিস তার। হেমন্ত চাপা স্বরে ধমকালো পৌষকে। পৌষ তেতে উঠে বলে, আমাকে ধমকাও কেন? ছোট চাচিকে বলতে পারো না? দুর্বলদের প্রতি জুলুম সবসময়। জ্যৈষ্ঠ আর চৈত্র ঘাড় চাপিয়ে বিদায় জানালো তৌসিফ। পৌষ অত শত কখনোই করে না। হেমন্তকে একটু হুমকি দিয়ে শুধু বলল, ওদের দেখে রেখো। পারবো না। আমিও তাহলে ঝামেলা পাকাবো, তখন দুটো চর মারবো। গাড়িতে উঠে বসে ওরা। ড্রাইভারের সাথে বহুত আগে গাড়িতে উঠে বসেছে তুহিন। তৌসিফ তাকে না নেওয়ার জন্য বহুত পায়তারা করতে পারে, তুহিন তার সফলতা দেবে না কোনোভাবেই। আপনার সিট বেল্ট ঠিকভাবে বাঁধা আছে কিনা নিশ্চিত করুন। সুরেলা এবং খুব গোছানো স্বরে কথাটা বলল একজন নারী। পৌষের প্লেনে উঠে খারাপ লাগছে। ভাগ্য সহায় থাকায় তুহিনের সিট তাদের থেকে পেছনে। বিজনেস ক্লাস থাকায় সুবিধা হয়েছে অনেকটা। তৌসিফ পৌষের কপালে হাত রেখে দেখল। পৌষ চোখ বুজে পড়ে আছে। প্লেন টেক অফ করতেই পৌষ মুখ চেপে ধরল। তৌসিফ তখন সত্যিই ঘাবড়ে গেল। টেক অফের পর যখন একটু স্থির হলো, তখনই ক্রু এগিয়ে এলো। পৌষ বমি করেই ফেলেছে। তৌসিফের গায়ে এসেছে কিছুটা। খুঁতখুঁতে তৌসিফ নিজেকে নিয়ে নয়, বরং সে ব্যস্ত পৌষকে নিয়ে। ভীষণ ব্যস্ত হয়ে ক্রুর সাথে পৌষকে পরিষ্কার করলো ও। নিজে পরিষ্কার হয়ে এসে আলগোছে নিজের বুকে আগলে নিল নেতানো পৌষকে। মেয়েটা ভীষণ দুর্বল হয়ে পড়েছে। কপালের চুলগুলো গুছিয়ে বুকের মাঝে চেপে ধরলো ও। চোখে ভাসছে সুন্দরতম সময়। কিছু সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চলছে তারা খুব শীঘ্রই। তৌসিফ তোড়জোড় করে সব আয়োজন করে রেখেছে। প্লেন যখন অস্ট্রেলিয়ার মাটিতে ল্যান্ড করলো, তখন গভীর রাত। সেই শুরুতে পৌষ একটু এদিক ওদিক করলো। এরপর থেকে একদম ফুরফুরে। ট্রানজিট না থাকায় 14 ঘন্টার এক দীর্ঘ জার্নিং হয়েছে তাদের। ইতিমধ্যে তৌসিফের 12টা বাজাতে পৌষও মোটেও কমতি রাখেনি। মরার উপর খাড়া হিসেবে তুহিন তো সাথে ছিলই। তৌসিফ পৌষকে ধীরে ধীরে ডাকে, হানি ইউ হ্যাভ টু গো, ওয়েক আপ। পৌষ একটু নড়ল চলল। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে, মাথাটা ব্যথা করছে এখন। তৌসিফের ডাকে তাকালো চোখ মেলে। তৌসিফ দেখলো ওর ফুলে ওঠা চোখ। হাত বাড়িয়ে 2 আঙ্গুল দিয়ে কপাল চেপে দিতে দিতে বলল, বাসায় যেয়ে ঘুম দিবে। আসো, আমি ধরছি। ধরা লাগবে না, আমি পারবো। আমি জানি তো, আমার তোতা পাখি সব পারে। হু। তুহিন নিজের সিট থেকে গা ছেড়ে দাঁড়িয়েছে। তৌসিফ তাদের জিনিসপত্র তুলে নিচ্ছে ব্যাগে। পৌষ থম মেরে বসে রইল কিছুক্ষণ। শরীরটা ভালো লাগছে না, সাফোকেট লাগছে হঠাৎ। তৌসিফ ওর মতিগতি বোঝার আগেই তুহিন হুড়তাড় করে এগিয়ে এলো। এসেই পৌষের ব্যাগপত্র নিজের কাঁধে নিয়ে পৌষকে উঠাতে বাধ্য করলো। তৌসিফকে বিশেষ একটা দাম দিল না সে। তৌসিফ ব্যাগপত্র নামিয়ে ধমক দিল তুহিনকে, তুই ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? তুহিনের কাঁধে পৌষের হ্যান্ডব্যাগ। ভীষণ তাড়া দিচ্ছে সে পৌষকে নামানোর জন্য। তৌসিফের ধমক খেয়ে ঘুরে তাকালো তুহিন। চোখ তুলে কপালে উঠিয়ে বলল, প্লেন ল্যান্ড করেছে তো, নামতে হবে না?
হ্যাঁ তো কি ওকে নিয়ে এত তাড়া কিসের তোর? আশ্চর্য, তুমি ব্যাগপত্র নিচ্ছ, আমি ওকে নিয়ে যাই, তুমি এসো। পরশু একটু বুঝলো অবস্থা, তুহিনের দিকে ফিরে বলল, আপনি দাঁড়ান, উনি তো নামতে পারবে না এত কিছু নিয়ে। পারবে, তুমি এসো। পরশু যখন একটু নড়ল না তখনই ধমক দিল তুহিন। রেগে গেল হঠাৎ। বলছি না সাথে আসতে, জামাই ছাড়া বুঝো না কিছু। পরশু আশ্চর্য হয়ে বলল, আপনি বকছেন কেন আমাকে? আসতে বলছি। পরশু এবার রেগে গেল, যাব না, আপনি যান। আমি আমার জামাই রেখে কেন যাব? তো জামাইয়ের গলায় ঝুলে রেখে যাব এখন? লজ্জা না করে মুখে মুখে জামাই জামাই করো। 100 বার করব, 1000 বার করব। তুহিন ব্যাগ নামিয়ে কোমর সোজা করে দাঁড়াতেই ধমক দিল তৌসিফ। তুহিন দমল না, পৌষের হাত টেনে ধরল, টানতে টানতেই বলল, ফুফাতো বোনের বাচ্চা, আসতে বলেছি। তুহিন বেপরোয়া, মানে না সহজে। তৌসিফ ভেবেছিল সবাই নামার পর ধীরে সুস্থে নামবে। তুহিনের যেন তর সইছে না। অগত্যা তৌসিফও নামলো। এয়ারপোর্টে এসেই তৌসিফ আগে কফি কর্নারে ঢুকলো। পৌষের জন্য কফি নিতে দেখলো তুহিন পৌষকে নিয়ে আইসক্রিমের ওদিকে যাচ্ছে। তৌসিফের যেন অধৈর্য হয়ে উঠল। এইভাবে হলে হানিমুন কিভাবে করবে? এ কেমন যন্ত্রণা! এইভাবে চললে তৌসিফ তাহলে কেন নিয়ে এসেছে বউকে? গটগট পায়ে ওদের কাছাকাছি এলো। তুহিনের সামনে দাঁড়িয়ে এক প্রকার ঝাঁপিয়ে পড়তে চাইলো। তুহিন বুঝেও বুঝলো না, জেনেও না জানার ভান করলো। তৌসিফ কফিটা এগিয়ে দিল পৌষের দিকে। তুহিন সেটা দেখেও রাগ হলো। আমার জন্য নিল না কেন? পে করা রাখা আছে, নিয়ে আয়। তুহিন চলে গেল কফি শপে। তৌসিফ এক হাতে পৌষের কোমর আঁকড়ে ধরলো, একদম শক্তপোক্তভাবে ধরে রাখলো, যাতে তুহিন এসে আবার ঝামেলা না পাকায়। তুহিন আসা মাত্রই দেখলো পৌষ আর তৌসিফ একই মগে কফি পান করছে। এগিয়ে এসে মুখের উপরই বড় ভাইকে বলে উঠল, ধৈর্য ধরো, মাত্র এলে, হানিমুনে বহুত সময় পড়ে আছে। ধৈর্য? চরম পরীক্ষা নিচ্ছিস, দেখে নেব আমি তোকে। দেখতেই পারো, আমার মতো হ্যান্ডসাম কমই বা দেখা যায় আজকাল। হুইল্লা বান্দর দেখা যায়। পৌষ ফোড়ন কাটলো। তুহিন রাগলো না। পৌষের ব্যাগ কাঁধে নিয়ে সামনে যেতে যেতে বলল, স্বজাতি বলে কথা। পৌষ কটমট করে তাকালো তৌসিফের দিকে, ঠেকালো। দেখলেন আপনি? আপনার ভাই আমাকে বান্দর বলল। আমি বিচার করবো হানি, তুমি শুধু মাথা ঠান্ডা রাখো। তৌসিফ বউয়ের মাথা ঠান্ডা করার পুরো চেষ্টায় তখন। একদম সেই সময় তুহিন আবারও ফিরে এলো। একটা মাফলার এগিয়ে দিল পৌষের দিকে, বলল, এখানে অনেক ঠান্ডা। তৌসিফ পৌষের গলায় পেঁচিয়ে দিল মাফলারটা। তাইফার বাসা থেকে তার ছেলে আর স্বামী এসেছে মামাদের নিতে। ভদ্রলোক গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তুহিন ভাগ্নেকে দেখেই হাত নাড়ায়। 22 বছরের ছেলেটা দৌড়ে এসে জড়িয়ে ধরল তুহিনকে। ডেকে উঠল বেশ আবেগী হয়ে, মামা। তুহিন উঁচু করে তুলল তাকে। নামিয়ে দিতেই ইহান ওকে আবারও জড়িয়ে ধরল। পেছন থেকে তৌসিফকে দেখলো ও, সাথে পৌষকে দেখে নম্রভাবে এগিয়ে এলো। পৌষকে এবার ছাড়লো তৌসিফ। ইহানের দিকে দুহাত প্রসারিত করা মাত্রই ইহান চাপটে ধরলো ওকে। বেশ লম্বা চওড়া দেখতে, সুদর্শন যথেষ্ট। তৌসিফ ভাগ্নেকে জড়িয়ে ধরে আদর করলো। কপালের সাইডে চুমু খেয়ে বলল, এরা আসেনি, ও তোমাদের জন্য রুম গোছাচ্ছে। হানিমুনে এসেছো, ভাইব মিলতে হবে না। কথাটা ফিস করে বলল ইহান। বাচ্চাগুলোর জন্ম বেড়ে ওঠা এই সিডনি শহরে। আদব কায়দা যথেষ্ট জানা আছে, কিন্তু ফ্রি মাইন্ডের অনেকটা। তৌসিফ আড়ালে হাসলো। ইহান পৌষকে দেখেই সালাম দিল, ভালো আছেন মেজো মামি? আলহামদুলিল্লাহ, তুমি ভালো? আপনাদের দেখে আমি একদম ফিট হয়ে গেলাম মেজো মামি। চলুন, আব্বু গাড়িতে অপেক্ষা করছে। তৌসিফ বউ ভাই নিয়ে এগিয়ে গেল। ইহান বরাবরই দুই মামার ঘাড়ে ঢলে পড়ছে। গাড়িতে মিস্টার কিবরিয়া বসা। তৌসিফ আর তুহিন দুলা ভাইয়ের সাথে কোলাকুলি করলো। গাড়ি চলল এয়ারপোর্ট থেকে পূর্ব দিকে। পয়েন্ট পাইপে তাদের বাস। তায়েফার স্বামী এখানকার বিশিষ্ট একজন ব্যবসায়ী। সেই আমলে এই তয়েফাকে পা থেকে মাথা অবধি ডায়মন্ড পরিয়ে নিয়ে এসেছিল বিয়ে করে। এলাকাবাসী দেখেছিল সেই বিয়ের উৎকণ্ঠা নিয়ে। গাড়িতে চুপ করে রইল না কেউ, প্রচুর কথা বলে এরা। গাড়িতে এত আলোচনা, পৌষ চুপ করে গেল। তবে সেই অল্প সময়ের জন্য অতঃপর পুনরায় সেও যোগ দিল। সমুদ্রের একদম ধারে হাইওয়ে, আবহাওয়া খুবই শীতল। তায়েফাদের অ্যাপার্টমেন্টে আসতেই তায়েফা ছুটে আসে। ভাইদের রেখে পৌষকে জড়িয়ে ধরে আগে। পৌষের উষ্ণ আদর পেল। তায়েফা কাঁদছে। মিস্টার কিবরিয়া বউকে থামালেন, তাড়া দিলেন ঠান্ডা দিতে ওদের। এরা ইহান থেকে 2 বছরের ছোট, পিঠাপিঠি 2 ভাই বোন। এরা মামাদের যথেষ্ট আদরের।
তুহিন ওর জন্য নানা গিফট সবগুলো বুঝিয়ে দিল ওকে। ইরা সরাসরি জিজ্ঞেস করলো, হানিমুন তো মেজো মামার, তুমি কেন বউসহ এলে না ছোটো মামা? আমি পাহারা দিতে এসেছি। তৌসিফ আর চোখে দেখলো ছোট ভাইকে। রাত তখন প্রায় 2টো। তাইফা খেতে তাড়া দিল। ফ্রেশ হয়ে সবাই আড্ডা দিতে দিতে প্রায় ভোর হয়ে এসেছে। পৌষের সময় লাগেনি ওদের সাথে মিশতে। ইরা ইশারা দিল ইহানকে। ইহান গলা ছাড়ল। তৌসিফের দিকে তাকিয়ে বলল, মেজো মামা চলো আমার সাথে, তোমাকে রুমে দিয়ে আসি। তৌসিফ কপাল কুচকায়। পৌষ ওর বাহুতে লেপটে সামান্য। ঠান্ডা এখানে, যদিও হিটার চলছে। তৌসিফ মানা করে না, পৌষকে নিয়ে উঠে গেল। ইহান পেছনে পেছনে এসে বলল, যে কোনো প্রয়োজনে একটা ডাক দিবে মেজো মামা। আম অন ডিউটি ফর টুনাইট। ইরাও মামাকে লক উইশ করলো। তৌসিফ তেমন গুরুত্ব দিল না। পৌষকে নিয়ে রুমে ঢুকে অবাক হলো। পুরো রুম আলোয় সজ্জিত। সেই আলো তো ফুটে উঠেছে ঘরটা। ফুল দিয়ে বিছানা থেকে শুরু করে চারপাশ সাজানো। ঘ্রাণে মম করছে ঘরটা। পৌষ তৌসিফকে ছেড়ে এইদিক ওদিক হাঁটলো। দেখলো চারিপাশ। দেখি তৌসিফের দিকে ঘুরে বলল, ওরা কি বাসর সাজালো? তাই তো দেখছি। ওরা জানে না আপনি পুরাতন হয়ে গিয়েছেন। তৌসিফ তেতে উঠে তার যৌবন নিয়ে তার বউ প্রশ্ন তুলেছে। বিষয়টা তো ছোট নয়। এগিয়ে এসে পৌষকে টেনে ধরলো। চোখের দিকে তাকিয়ে বলল, আমি পুরাতন? রাগার কি আছে? মিথ্যা নাকি? নতুনত্ব দেখাবো? বাকি আছে দেখানোর। আই ক্যান মেক ইট বেটার ফর ইউ হানি। লেটস সি মাই হাবি ডাবি। তৌসিফ তৎপর হতে নিলে পৌষ থামিয়ে দিল। বলল, একটু ওয়াশরুমে যাব। ইয়াহ শিওর। পৌষ সরে গিয়ে নিজের ব্যাগ খুলতে খুলতে জিজ্ঞেস করলো, নাইটি পরব? তৌসিফ ছটফট করে উঠে। ও বারবার নিচের ব্যাগের দিকে যাচ্ছে, আবার সরে আসছে। একবার হাত দিচ্ছে তো আবার গুটিয়ে ফেলছে। পৌষ ওকে দেখলো, একটু অবাক হয়ে বলল, আপনি ঘামছেন কেন? খারাপ লাগছে? তুমি ফ্রেশ হয়ে এসো, আমি ব্যাগ ঠিক করছি। পৌষ মানে না। ও স্পষ্ট দেখছে তৌসিফকে অসুস্থ দেখাচ্ছে। এগিয়ে এসে কপালে হাত দিয়ে দেখলো একটু, পরপর চিন্তিত স্বরে বলল, এই আপনার কি হলো হঠাৎ? ঠান্ডা কি বেশি লাগছে? দেখি দেখি। তৌসিফকে বিছানায় বসালো পৌষ। তৌসিফ বসে থাকে না। ও ভীষণ চিন্তায় পড়ে গেল। পৌষকে নিয়ে শুয়ে পড়েছে ইতিমধ্যে। পৌষ শুধু তৌসিফের পরিবর্তন দেখলো। এটা কেমন কেমন করছিল। এ বেটা তো সুস্থ, একদম সুস্থ। এখন কেমন ফাইজলামি করছে। পৌষও হেসে ফেল তৌসিফের কাজে। নিচ থেকে এগিয়ে এলো ওর দিকে। আবহাওয়া খুবই ঠান্ডা। বাইরে বরফ পড়বে আজ। এই আবহাওয়া অভিদর্শন জানালো মাত্র নিউজ চ্যানেল বদলে দিল মিস্টার কিবরিয়া। বের হবেন তিনি। একবার শালাদের সাথে দেখা হলে মন্দ হয় না। যথেষ্ট ব্যস্ত থাকেন তিনি। বাসায় সময় দেওয়া হয় না ততটা। শালা দুজন এসেছে, তাই অপেক্ষা করছে তিনি। তাইফা রান্নাঘরে আজ খুবই ব্যস্ত। তার তুরাকটাও যদি আসতো। 3 ভাই নিয়ে খুব আনন্দ করতো সে। হেলে দুলে রুম থেকে বের হয় তুহিন। পরনে চিকন হাতার টি শার্ট আর ট্রাউজার। মিস্টার কিবরিয়ার পাশে ধপ করে বসে বলল, দুলা ভাই, তুমি নাকি কালা ব্যবসা করো? মিস্টার কিবরিয়া ভদ্রলোক। শালা দুলা ভাইয়ের সম্পর্ক হওয়ার দরুন তুহিনের সাথে একটু রসিক আলাপ জমালেন। ওই তো একটা বউ 2টো বাচ্চা নিয়ে এই এলাকায় টিকে থাকার জন্য একটু একটু করি। এত তো খুবই খারাপ কথা জানালেন। যৌতুক নিলেই তো পারতেন। ওই আমলে শ্বশুর আব্বা সেধেছিল অবশ্য। নিতেই পারতেন। মেয়েলিগোতে হার্ট হতো তখন। তাও ঠিক। তা দেখিয়ে দাও দেখি মেয়েলিগো। আমি একটু দেখি। অবশ্যই অবশ্যই, আজ বিকালেই দেখাবো। অপেক্ষায় থাকবো আমি। তুহিন। তাইফার ধমক খেয়ে তুহিন থতমত হয়ে গেল, তবুও বলল, তুমি কান পাতো কেন? দুলা ভাইয়ের সাথে কথা বলছি না। তাইফা একবার স্বামীকে ধমক দিয়ে বলল, তুমি তাল দিচ্ছ কেন এই বাদরকে? আমি তো শুধু হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছি। তাইফা চোখ গরম করে তাকায়। কাজে দিল অবশ্য। ইহান এসে মায়ের সাথে হাতে হাতে কাজ করছে। তাদের ছোট থেকে অভ্যাস এগুলো। তাইফা অবশ্য মেড রেখেছে। এসে অতিরিক্ত কাজগুলো সেই করে যায়। ইহান ডিম উল্টে গলা উঁচু করে জিজ্ঞেস করলো, মেজো মামা উঠেনি? তুইনও গলা ছেড়ে উত্তর দিল, না না, হানিমুনে এসেছে তো, এখন উঠলে হবে? রাতে উঠবে ঘুম থেকে। লাশ শরম কিছু বাকি নেই। বোনের বাড়ি এসে রং ঢং করে। তাইফা জিভ কাটলো। ছুটে এসে তুহিনের পিঠে ফাটালো জোরে এক চড়। শাসানোর কণ্ঠে বলল, তুই জানিস কত জোর করে এখানে এনেছি? এগুলো শুনলে থাকবে টুসু? পিঠ জ্বলে গেল আপা। জ্বালানোর জন্যই দিয়েছি। তুহিন আপার আঁচল ধরে টানলো। তাইফা পাশে বসলো। কোলে কুশন রেখে মাথাটা নিল ছোট ভাইয়ের। তুহিনটা ছোট থেকে ভীষণ আদুরে। তৌসিফও কম নয়।
আম্মু বলতে পাগল ছিল দুজন। ভাইয়ের চুলে হাত বুলাতে বুলাতে তাইফা আবেগীয় হয়ে পড়ে। তুহিন বোনের এক হাত ধরে রাখে, আবদার ধরে বলল, দুপুরে খিচুড়ি খাবো আপা, আজ ঠান্ডা অনেক। ঠান্ডা তো তাহলে এভাবে খালি গায়ে কেন? ইরা ইরা হিটারটা মামার কাছাকাছি আনো। ইরা হিটার এনে রাখলো পাশে। তাইফা ভাইকে আদর করলো বেশ সময় নিয়ে। তৌসিফের ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে, চোখ খুলেই দেখলো পৌষও জেগে আছে। তৌসিফ ওর আধ ঘুমন্ত বউকে জড়িয়ে রেখেছে তখন থেকেই। পৌষ এবার একটু মোচড় দিয়ে বলল, ছাড়ুন, উঠি এখন। ওহো প্লিজ। ওহো সবাই কি ভাবছে? ভাবতে দাও, আমি খুব ডিস্টার্ব পৌষরাত। পৌষ একটু এমুখ হলো, হাতটা তৌসিফের পিঠে পৌঁছালো সহসা। ডাক্তার ছুঁয়ে দেখে বলল, ব্যথা হচ্ছে? তৌসিফ ওর হাতটা পিঠ থেকে সরিয়ে বুকে রাখলো। চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এখানে, ঠিক এখানে ঝামেলা হচ্ছে। চোখ দুটো নিমেষেই বড় বড় হলো পৌষের। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, বুকে ব্যথা কেন হবে? আপাকে বলুন এখানে ভালো ডক্টর দেখাই। পৌষ ছটফট করছে। তৌসিফ ওকে পেঁচিয়ে ধরলো, কপালে কপাল ঠেকিয়ে বলল, ব্যথা কমতে ডক্টর নয়, অন্য কিছু লাগবে। কি? পালাতে হবে আমাদের। পৌষের কপাল কুঁচকে এলো। পালাতে হবে কেন? ওর কপালে তৌসিফ ঠোঁট ছোঁয়ায়। বিড়বিড় করে বলে, এই খোলা ময়দানে আমার হানিমুন হবে না। সব প্রস্তুতি বৃথা যাবে আমার। আমি মোটেও এটা হতে দেব না। কিছু বলছেন? কিছু না। পৌষকে পুরোপুরি অবাক করে গত রাতে তৌসিফ কিছুই করেনি তেমন। ছোট ছোট আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছে। ক্লান্ত থাকায় পৌষও ঝামেলা পাকায়নি, না হয় এই নিয়েও বিশাল ঝগড়া লেগে যেত। তৌসিফ একাই এই হানিমুনে লাফাচ্ছিল। চারিপাশে ফুল ছড়িয়ে আছে। পাশ থেকে কিছু গোলাপ তৌসিফের মুখে ছিটিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, আমার সিম লাগবে, বাসায় কথা বলবো। ইহান এনে দেবে। পৌষও মাথা নেড়ে উঠে বাথরুমে চলে গেল। তৌসিফ গভীর চিন্তা নিয়ে আলমারির কাছে এসে নিজের ওই ব্যাগটা একবার ধরলো, কিছু মনে করে রেখেও দিল। ফোন হাতে তুলে একবার কল করেই ফেললো। এইভাবে টিকা যাচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে তার। আজকের প্ল্যান কি? বন্দি বীজ বা রোজ বেতে যাই সবাই? ইহান প্রথম প্রশ্নটা করতেই তুহিন উত্তর দিল, এখান থেকে কাছাকাছি জায়গা দুটো। তৌসিফ কথা বলছে না, চুপচাপ খাচ্ছে সে। পৌষ তাইফার সাথে বসা। তৌসিফ ইহান আর তুহিনের পরিকল্পনা দেখছে। মোটেও শুনছে না সে। এইসব শোনার সময় নেই তার। সে মোটেও আন্দাজ করতে পারছে না এই হানিমুনটা কিভাবে হবে। এটা তো ফ্যামিলি মুন, তাও আবার দামরা কিছু ছেলেপেলের সাথে। মেজে মামা তুমি কি বলো? তৌসিফ মাথা কাত করে। ওরা যা বলবে তাই সই। পরিকল্পনা অনুসারে সকলে তৈরি হলো। বাদ গেল শুধু তায়েফা ও মিস্টার কিবরিয়া। ওনারা নিজেরাও ভেবাচাকা খেয়ে আছেন। তৌসিফ শান্তভাবে আছে, তাই আরেক দফা অবাক হয়েছে। তৌসিফ শান্ত মানুষ না, মোটেও না। পৌষের সাথে বিয়ের পরপরই কি হলো? এত উন্নতি হলো তার। নিজেদের ছেলেমেয়েরাও যেতে চাইছে না। তুহিন ফুসলাচ্ছে। তাইফা তৌসিফকে পর্যবেক্ষণ করছে। ও জানে এইসব নিয়ে পৌষের মাথা ব্যথা নেই। মোটা একটা জ্যাকেট পৌষের গায়ে তুলে দিল তৌসিফ। গলায় মাফলার দিয়ে একটা কান টুপিও পরালো। পৌষা হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে। তৌসিফ ওর নিষ্পাপ হাসি মুখটা দেখার জন্যই তো তরপাতে থাকে, সারাক্ষণ বিচলিত থাকে। এখনো চিন্তার মাঝে হেসে ফেলল ও। পৌষের ঠোঁটে নিজের ঠোঁট অল্প ছুঁয়ে দিয়ে বলল, রেডি? হ্যাঁ। তুমি ওদের সাথে বের হও, আমি 10 মিনিট পর জয়েন করছি। একসাথে বের হই? জাস্ট 10 মিনিট হানি। পৌষও ভাবলো হয়তো কোনো কাজ আছে। ও বেরিয়ে গেল তুহিন, ইহান ও ইরার সাথে। তৌসিফ নিজের ওই বিশেষ ব্যাগটা নামালো। বুক ফুলিয়ে শ্বাস টেনে বলল, আমার হানিমুন ধ্বংস করার জন্য আমার 14 গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। নিজের আরও কিছু জিনিসপত্র তৌসিফ নামালো। অতপর ফোন লাগালো এক নাম্বারে। ফুফাতো বোন, আমার ভাই কোথায়? 10 মিনিট পর আসবে। হানিমুনে স্বামী রেখে চলে এলে? এই তোমার পারিবারিক শিক্ষা? মনটা ভালো আছে, উল্টাপাল্টা কথা বলে হাসি মুখ চাপা দেবেন না। ইহান দেবর ভাবির এমন ঝগড়া দেখে বলল, মেজে মামা দেখলে তোমাকে খুব বকবে। হ্যাঁ, এমন শয়তান বউ থাকলে কপাল আর কি লাগে ইহান। আমি কিন্তু এখন সত্যিই রেগে যাব। তো যাও, কে ধরে রেখেছে? প্রসাদ। তৌসিফ বেশ হাঁপাতে হাঁপাতে এগিয়ে এলো ওর দিকে। সময়টা পরন্ত বিকেল। তৌসিফ পৌষের সামনে দাঁড়িয়ে কোমর আঁকড়ে নিজের সাথে জড়িয়ে ধরল। তুহিন এক ভ্রু তুলে বলল, এত তাড়াতাড়ি চলে এলে? তৌসিফ রাগলো না, মোটেও রাগলো না। হেসে হেসে কথাবার্তা বলল। ওদের আগে আগে হাঁটতে বলে পৌষকে নিয়ে পিছু পিছু হাঁটছে। আড়ালে পৌষের কানে কানে তৌসিফ ফিসফিস করে বলল, আমি 1 2 3 বললেই আমার সাথে দৌড় দিবে। ওই যে কালো গাড়িটা, আমরাই ওইটাই যাব।
কেন দৌড়াবো কেন? হানি, নো মোর কোশ্চেন প্লিজ। ওকে। তৌসিফ ভয়ে ভয়ে রইল। যখনই দেখলো ওরা তিনজন বেখেয়ালিভাবে এদিক ওদিক যাচ্ছে, বিশেষ করে তুহিনের এদিকে কোনো খেয়াল নেই, তখনই তৌসিফ নিজের আঙুল সোজা করলো, পৌষের হাতটা শক্ত করে ধরে বলল, পৌষার 1 2 and 3। তারা দৌড় দিল উল্টো দিকে। ওরা কেউ এখনো দেখেনি ওদের। কুয়াশা দিয়ে চারিপাশ ঢাকা, সেই ঠান্ডায় দৌড়ে যাচ্ছে তৌসিফ সাথে পৌষও। এইভাবে সে তার হানিমুন নষ্ট হতে দেবে না, কিছুতেই না। তৌসিফ জান প্রাণ বাঁচিয়ে দৌড় লাগালো। যখন কালো গাড়িটায় দুজন পৌঁছালো, তখনই টনক রলল তুহিনের। পেছনে তাকাতে তাকাতেই গাড়িতে উঠে গেল তৌসিফ। তুহিন ওখান থেকে চেঁচালো, এই ধর ধর। ভেগে গেল রে, পৌষকে নিয়ে মেজু ভাই ভেগে গেল। তুহিন দৌড়ে গিয়েও নাগাল পেল না। কালো গাড়িটা শো করে চোখের আড়ালে চলে গিয়েছে ততক্ষণে। ইহান আর ইরাও চমকে দৌড়ে এসেছে তুহিনের চিৎকারে। তুহিন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ইহান নাড়া দিতেই বিড়বিড় করে বলল, মেজো ভাইয়া এই বয়সে এসে কাজটা করলো কি? পৌষকে নিয়ে একটা হোটেলে উঠেছে তৌসিফ। বিলাসবহুল হোটেলের বিশাল রুমে পৌষ হা করে বসে আছে। তৌসিফ মাত্রই স্বীকারোক্তি দিল, সে হানিমুন করতে বউ নিয়ে পালিয়ে এসেছে। গত রাতে এই কারণেই সে কাছাকাছি আসতে চায়নি। এত মানুষের সামনে তার হানিমুন ফিল আসছে না। পৌষ অবাক না হয়ে পারেনি। সাবা চোখ ফাঁকি দিয়ে এখানে নিয়ে এসেছে তৌসিফ। এখন একটা ব্যাগ নিয়ে বসে আছে, একবার খুলে একবার বন্ধ করে। পৌষ কিছুক্ষণ বাসায় কথা বলেছে, তাই তৌসিফকে প্রশ্ন করেনি। এদিকে তৌসিফ চরম মাত্রায় কনফিউশনে আছে। তার নিজস্ব কিছু শখ আহ্লাদ আছে বউকে নিয়ে। কিছু অতিরিক্ত রোমান্টিক অনুভূতি জাগাতে সে কিছু ব্যক্তিগত পোশাক এনেছে পৌষের জন্য। পৌষ শুধু তৌসিফের জন্য শাড়ি বা নাইটি পরে অভ্যস্ত, কিন্তু এগুলো যথেষ্ট ডিসেন্ট। তৌসিফ যা যা এনেছে এগুলো মোটেও ডিসেন্ট না, বরং চরম অভদ্র পোশাক। পৌষ পরবে কিনা এটা ভেবেই তৌসিফ বিব্রত হচ্ছে। ওই বাসায় এগুলো পরা সম্ভবও ছিল না। এত মানুষ, কখন কি হয়। বউ নিয়ে পুরোপুরি সচেতন তৌসিফ। ঠোঁট কামড়ে উঠে দাঁড়ায় তৌসিফ। ব্যাগ থেকে ড্রেস বের করে পৌষের কাছাকাছি আসতেই পৌষ ফোন রাখে। তৌসিফের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? এখানে ঠান্ডাটা বেশি না? ইউ ক্যান মেক দ্য এনভায়রনমেন্ট হট হানি। পৌষ চোখ তুলে তাকাতেই তৌসিফ ড্রেসগুলো ওর হাতে ধরিয়ে দেয়। পৌষ নেড়ে চেড়ে দেখে হঠাৎই ধূপ করে তৌসিফের মুখের উপর ছড়ি মারল সেগুলো। তীক্ষ্ণ মেজাজে বলল, আমি এগুলো পরি? আমার জন্য পরবে? না না, ভালো লাগে না, অন্য কিছু হলে পরতাম। আমি কিন্তু জোর করব হানি। কি আশ্চর্য, আপনি হুমকি দিচ্ছেন? না, তুমি রাজি না হলে আমি এখন আগে তৌসিফ হয়ে যাব। পড়তেই হবে, আমি দেখব। তোমাকে সব রূপে দেখার হক আমার আছে। ভেজা ঢোক গেলে পৌষ চাপাসারে বলে, আমাকে মানাবে না এইসব। লজ্জা লাগবে আপনার সামনে এইসব পরে আসতে। কথা হলো আমার সাথে এগুলো মানায় না। আমি বেমানানি দেখব। ঠেলে ঠুলে পৌষকে পাঠিয়ে দিল তৌসিফ। পৌষ হাতের কাছে থাকা কালোটা তুলতেই তৌসিফ লাল রঙের নাইটি তুলে দিল। হাসলো দুষ্টুভাবে। পৌষ বাথরুমে ঢুকে কিছুক্ষণ এদিক ওদিক হেঁটে পরে নিল পোশাকটা। তার বাঙালিয়ানা মুখের সাথে এই পোশাক যায় না, এটা সত্য। এখনো যাচ্ছে না। পৌষ আয়নার নিজেকে দেখলো। তার চিকন চাকন দেহটা দেখতে পেল। একটু হাসলো সে। নিজেকে প্রস্তুত করলো শুধুমাত্র তৌসিফের জন্য। রুমে পায়চারি করছে তৌসিফ। তার গায়ে সাদা একটা শার্ট আর প্যান্ট। হাতের মুঠোয় কিছু চকচক করছে। পৌষ বেরিয়ে আসলে তৌসিফ চমকে গেল। বেমানান? কোথায় বেমানান? পৌষকে এই পোশাকের সাথে নিজেকে মানিয়ে এসেছে। চিরতর খোপা বা বেনি নেই। চুলগুলো কি সুন্দর সামান্য কাল করে ব্ল্যাক ব্রাশ করেছে। ঠোঁটে নুট লিপস্টিক, চোখে মুখে আমলন পরিবর্তন। কিভাবে এলো? তৌসিফ ফাঁকা ঢোক গিলল। পৌষ এগিয়ে আস্তে আস্তে যখন তৌসিফের সামনে চলে এলো, তখন ধপ করে পায়ের কাছে বসে পড়ল তৌসিফ। পৌষ তাকিয়ে রইল ওর দিকে হাসি মুখে। তৌসিফ নিজের মুঠ খুলল। পৌষের উন্মুক্ত কোমরে কাঁপা কাঁপা হাতে পেঁচিয়ে দিল ডায়মন্ড বসানো ওয়েস্টার্ন চেইন। ঠান্ডা হাতের স্পর্শে জমে গেল পৌষ। কপালে চুমু খেল তৌসিফ। হেসে জানালো, তুমি জানো এরপর কি? কি? এরপর আমি তোমাকে ভালোবাসি। তৌসিফ সকালে খাবার খেয়ে পৌষকে নিয়ে রওনা দিয়েছে ওপেন হাউস দেখতে। পৌষ সেসব দিকে তেমন আগ্রহ না দিলেও বিশদ আগ্রহ নিয়ে ও দেখছে আশেপাশের পরিবেশ। বরফে ঢাকা চারপাশ। গতরাতে তুষারপাত হয়েছিল। পরনে থাকা জ্যাকেট গাড়িতে একটু খুলে বসেছে ও। তৌসিফ ফোনে এতক্ষণ তুহিনের সাথে কথা বলছিল। রেগে মেগে একাকার ছেলে। সমানতালে হইচই করছে।
রোব ঢোপ দেখাচ্ছে বড় ভাইকে। তৌসিফ সারা রাত বউ নিয়ে থেকে এখন ফুরফুরে মেজাজে আছে, তাই খট করে ফোনটা কেটে দিল। পৌষ বসা ওর বাহু ঘেঁষে। তৌসিফ ফোনটা পকেটে ঢুকিয়ে তাকালো পৌষের দিকে। হাইনেক একটা সুইটার পরনে পৌষের, হাত বাড়িয়ে একটু নামালো তৌসিফ। চোখে পড়ল ছোট ছোট অসংখ্য লাল দাগ, যেগুলো সে নিজে করেছে গত রাতে। পৌষের দৃষ্টি পুরোপুরি বাইরে। গলায় তৌসিফের হাত অনুভব করে গাটা শিউরে উঠছে। ড্রাইভার বসার সামনে, ওরা দুজন পেছনের সিটে। পৌষু ধাক্কা দিয়ে সরাতে চাইল তৌসিফকে, অথচ তৌসিফ শোলো না, বরং মুখটা গুছে দিল আরেকটুখানি। এক হাতে জড়িয়ে নিল পৌষের কোমর। পৌষের চুল মুঠ করে ধরল পেছন থেকে, চাপা সরে শাসালো। কি করছেন? সামনে ড্রাইভার, এটা গাড়ি। চুমু খাচ্ছি, থাকুক ড্রাইভার, হোক গাড়ি। ছাড়ুন বলছে অসভ্য লোক। গলা ব্যথা আমার, এই জন্যই তো ব্যথার উপশম করছি। সরুন, রাস্তায় আছি আমরা। হাজার বলে কেউ লাভ হলো না। তৌসিফ দাগগুলো খুব যত্ন করে আদর করে দিল। নরম ঠোঁট আলতো করে স্পর্শ করলো। উষ্ণ নিঃশ্বাসে কেঁপে কেঁপে উঠল পৌষ। বেশ খানিকটা সময় পর মুখ তুলল তৌসিফ। পৌষ হাফ ছেড়ে বাঁচল যেন, ঠোঁটের নরম স্পর্শ এলো। পৌষ ফিসফিস করে সাবধান করলো, এটা রাস্তা, এইটা অস্ট্রেলিয়া। গন্তব্যে পৌঁছাতে ওদের তেমন একটা সময় লাগেনি। গায়ে জ্যাকেট জড়িয়ে পৌষ নেমে এসেছে। তৌসিফ ড্রাইভারের সাথে কিছু কথা বলে পৌষের বাহু টেনে নিয়ে আলো নিজের বাহুর মাঝে। পৌষু শক্ত হয়ে দাঁড়িয়ে বলল, এখানে তো অনেক ঠান্ডা। হানি লুক। শাহাদাত আঙুল তুলে ইশারা করলো তৌসিফ। পৌষু তাকালো। পাখির পালকের মতো করে রাখা নিদর্শন। ওর কাছাকাছি আহামরি না হলেও বিস্মিত হতে ভুলল না। চোখে লাগার মতো সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে এটা। তৌসিফ পৌষকে দেখালো, হাঁটা শক্ত করে ধরে রেখেই বলল, রাতে আরও দারুণ দেখায়। আপনি আগেও দেখেছেন? অবাকতা কাটিয়ে প্রশ্ন করে পৌষ। তৌসিফ মাথা নেড়ে হ্যাঁ বুঝাতে পৌষ ফের বলে, সরাসরি হ্যাঁ, আগেও এসেছেন এখানে? ইয়েস হানি। স্বীকারোক্তি দিয়ে আবার ঠোঁটে চুমু দিল। পৌষ এবার কপাল কুঁচকে তাকায়, রাগান্বিত স্বরে বলে, কথায় কথায় এত চুমাচুমি কিসের? হানিমুনে না আমরা? এর জন্য এমন করবেন অসভ্য লোক? তোমারই তো। দুজনের দারুণ সময় কাটছে এখানে। পৌষ এমনিতেই চঞ্চল, তার উপর পেয়েছে এমন মুক্ত আকাশ। ঠান্ডাকে মোটেও পরোয়া করলো না ও। তৌসিফ একটু দূরে দাঁড়িয়ে আড়ালে পৌষের ছবি তুলছিল। তখনই পৌষ ঘুরে তাকায়, দৌড়ে এলো তৌসিফের দিকে। তৌসিফের মাথায় তখন ঠান্ডার দারুণ টুপি পরা। পৌষ ওকে চেপে ধরতে গালে ঠোঁট দাবায়, ঝুলে পড়লো প্রায় গলায়। সেলফি তুলল তৌসিফ। ফোন নামিয়ে বলে উঠল, হোটেলে চলবো? এত তাড়াতাড়ি? তুমি তো আমাকে অস্থির করে দিলে। পৌষ সাথে সাথে সরে গেল, কপালে ভাঁজ ফেলে বলল, আপনি দূরেই থাকুন, বললেই হলো। পৌষ দৌড়ালো, পেছনে দৌড়ালো তৌসিফ। পৌষকে হোটেলে রেখে তৌসিফ বেরিয়েছে একটু আগে। বলেই গিয়েছে হোটেলের ল্যাবের ক্যাফেতে আছে সে। পুরাতন এক বন্ধু আসবে, কিছু কথা আছে তার সাথে। পৌষের ঘুমে তখন চোখ ভেঙে আসছিল। এই লোক লাঞ্চ করে তাকে ফুসলেছে, অতপর হোটেলে এনে রোমিওগিরি দেখিয়েছে। রাতে আরেকবার কাছে আসতে চাইলে পশু ঝাঁটাপেটা করবে বলে ভেবে রেখেছে, কিন্তু এই হোটেল রুমে বসে ঝাঁটাটা পাবে কোথায়? পশুর ঘুম ভেঙেছে কিছুক্ষণ হলো। উঠে প্রথমে চমকে গিয়েছে অপরিচিত জায়গায় নিজেকে একলা দেখে। ফোন হাতে তুলেই দেখলো তুহিন কয়েকবার কল করেছে। পশু ব্যাক করলো আগে ওকে। রিসিভ হলো তড়িৎ বেগে। এই ফুফাতো বোন, বলেন মামাতো ভাই, কোথায় তোমরা? মেজো ভাইয়া কোথায়? লজ্জা করলো না ছোট দেবর এনে এভাবে পালাতে? এনেছিলাম কি তো, তোমার বরই তো খরচ করে আনলো টিকিটের। বেশ তো, আমার বর কই গেল যে? গেল মানে কোথায় মেজো ভাইয়া? পশু ঠোঁট উল্টায়, বলে জানি না, আমি রুমে একা। শয়তান মাইয়া, কাজে না কোনো, হানিমুনে এসে বর হারিয়ে বসে আছো? বলে যায়নি? পশু হাই তুলল, জানালো ল্যাবের ক্যাফেতে আসেন বলেই গিয়েছে। কি কাজ? বলল বন্ধু আসবে। এখনই ওঠো তুমি, দৌড়ে যাও। হানিমুনে এসে কিসের বন্ধু? আশ্চর্য, আপনি এমন করছেন কেন? বাদর কোথাকার, যেতে বলছি না, পারবো না। আচ্ছা বলো কোন হোটেলে? নাম তো জানি না, কিন্তু অনেক বড়। বলদ, আশেপাশে কি দেখা যায়? খাট, আলমারি, কাউচ। ইসরে, খারা বলদ একটা। আপনি খারা শয়তান একটা। পশু বিরক্ত হয়ে ফোন কাটে। তুহিন ফোন দিল আর রিসিভ করলো না। পশু ফ্রেশ হয়ে এসে গায়ে একটা শুধু সুইটার জড়ায়, চুল আছড়ে বেরিয়ে এলো বাইরে। লিফট দিয়ে নিচে নামতে নামতে একবার ভাবলো বাসায় ফোন দিতে হবে। ফিহা মুখিয়ে থাকে গল্প শোনাতে, শ্রেয়ানের খবর নিতে হবে। লবিতে নেমে বস এদিক ওদিক তাকায়। ক্যাফেতে নজর আসতেই হাঁটা দিল ওইদিকে। ইস,
ভুল হয়ে গেল একটা। রুম সার্ভিস থেকে 1 কাপ কফি খাওয়া উচিত ছিল, টাকাটা উসুল করতে হবে তো। তার জামাই বহুত কষ্টের টাকা। এদিক ওদিক তাকিয়ে পশু খুঁজলো তৌসিফকে। উনি কি আবার বেরিয়ে গেল? রুমে না পেলে ওই লোকের মাথা আবার ঘুরে যাবে। আনমানা হয়ে খুঁজতে গিয়ে তৌসিফ ধাক্কা খেল এক লোকের সাথে। মুখ তুলে তাকাতেই এক ধবধবা বিদেশিকে দেখলো। লোকটা নেশা করা। পশু তাই মনে হলো, রাগে কটমট করে তাকিয়ে বলল, শালা নেশাখর। লোকে একজন ওয়েটার ধরে নিয়ে গেল হোটেলের বাইরে। পশুর নজরে হঠাৎ আটকালো একদম কোনায়। তৌসিফের পেছন থেকে ফট করে চিনে ফেলেছে ও। কপালে ভাঁজ পড়ল একই সাথে, সাথে একজন মহিলা বসা। পশু অবুক চোখে তাকিয়ে দেখলো মহিলাটাকে। ঠান্ডা মাথা গরম হয়ে গেল। মহিলাটা যখন তৌসিফের বাহু জড়িয়ে ধরলো, মাথাটা ঠেকিয়ে দিল ওই বাহুতে। 1 সেকেন্ড নাকি মাইক্রো সেকেন্ড, পৌষের বোধহয় লাগলো না ওইখানে পৌঁছাতে। একদম ঝপ করে মহিলাটির সোনালি চুলগুলো খামছে ধরে। এমনি অবশ্য ধরেনি, ও নিশ্চয়ই দেখেছে মহিলা তৌসিফের ঠোঁটের দিকে হাত বাড়াচ্ছিল, যা তৌসিফ সরানোর আগেই তার বউ ধরে ফেলেছে। প্রিয়াসী চমকে ওঠে। তৌসিফ অবাক হতে যেও যেন হয় না, ও থম মেরে গিয়েছে। রাগে হিসিয়ে উঠে পৌষ। কাকে ধরেছিলি শালি? এটা আমার জামাই, এই পৌষ রাতের। প্রিয়াসী আচমকা আক্রমণে কুকড়ে গেল, প্রতিহত করতে চাইল। ও বড় বড় নখ গেঁথে দিল পৌষের হাতে। নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে ডেকে উঠল, তো তৌসিফ যেন বাস্তবে ফিরে তাড়াতাড়ি পৌষকে ধরে বলল, হানি লিভার। কেন ছাড়বো? লুচ্চা বদমাস, মাত্র না আমার সাথে রং ঢং করে আসলেন, বিদেশের মাটিতে এই রূপ বেরিয়েছে। প্রিয়াসীর চুল ছাড়ে না পৌষ। মানুষজন জমে গিয়েছে ইতিমধ্যে। তৌসিফ পেছন থেকে পৌষকে টেনে ধরল নিজের সাথে। ছাড়িয়ে নিতে বলল, কাম ডাউন পৌষরাত, লুক অ্যাট মি। কুত্তি, তুই ভাগ বলছি। প্রিয়াসী ভস্ম করা দৃষ্টিতে তাকালো, অতপর হেসে ফেলল। তৌসিফের বাহুতে ছটফট করতে থাকা পৌষকে উদ্দেশ্য করে বলল, আমাকে দেখেই এমন করছো? তোমার বরের গার্লফ্রেন্ডের সংখ্যা জানলে তো জ্ঞান হারাবে। পৌষকে টেনে টুনে হোটেল রুমে নিয়ে এসেছে তৌসিফ। এই মেয়ে কিছুতেই আসবে না। তৌসিফ হতভম্ব হয়ে আছে ওর আচরণে। পৌষও এমন আচরণ শেষ একবার সোহার সম্মুখীন করেছিল, কিন্তু এবারে এমন করছে কেন? যা করছে তা তো তার ধারণার বাইরে ছিল। রুমে এনে ছেড়ে দিতেই এক প্রকার ঝাঁপিয়ে পড়ল পৌষ তৌসিফের উপর। তৌসিফ দরজা লক করছিল বিধায় খেয়াল করেনি তেমনভাবে। আচমকা হামলা এসে পড়ে গেল মেঝেতে। পৌষ তখনও থেমে নেই, তৌসিফের পেটের উপর চাপ দিয়ে বসে আছে। চোখ দুটো বড় বড় হয়ে এলো তৌসিফের। বুকের দিকে খামচে ধরল পৌষ। চাপা স্বরে বলে উঠল, কে ছিল ওই? হানি, লিসেন টু মি, আমি বলি। আপনার বলার উত্তর কালাকুত্তায় হিসু করুক। কয়টা মেয়ে নিয়ে রং ঢং করেছেন আপনি? আগেও এসেছেন এই দেশে, এসে এগুলো করতেন? চরিত্রহীন বেটা। তোমাকে কে কি বলেছে হানি? উঠো, আমার কথা শুনো। আমি কোনো চরিত্রহীন লোকের সংসার করব না, তোর সংসারে লাথি মারি। তৌসিফের চোখ দুটো বড় বড় হয়ে এলো। পৌষ ঝুঁকে এসে কামড় দিল ওর কাঁধে। তৌসিফ সেটাকে লাভ বাইট হিসেবে ধরতে পারল না, রীতিমতো গোস্ত তুলে নিতে চাইছে পৌষ। তৌসিফ ব্যথাতুর শব্দ তুলে সরাতে চাইল। পৌষের শক্তি বেড়েছে। তৌসিফ এবার জোরে করে সরালো, বুকের সাথে চেপে ধরলো, উঠে বসলো। মেঝেতে কার্পেট মেছানো, তাও ঠান্ডা। উঠে দাঁড়াতেই পৌষ ছটফট করে সরে গেল। ও ঠোঁট দিয়ে রক্ত লেগে আছে। তৌসিফ নিজের কাঁধে হাত রাখতেই আহ করে শব্দ করলো। পৌষের দিকে তাকিয়ে দেখলো ওর আগে ফুঁসছে। চোখ দুটো আকৃতির রাগ ও বিরাজমান। তেড়ে ফুরে এসে তৌসিফের বুকে সজোরে ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল, পরকিয়া করেন? এলাকার মানুষ তো সোহা আর আপনাকে নিয়ে কথা বলতো। এখন তো আমার তাতেও সন্দেহ হচ্ছে। আদৌ সৎ বোন? রনি ভাইয়া বিয়ে করতে চাইলো, অথচ না করে দিলেন। কারণ কি? কারণ তো একটা হবে, তাই না? পৌষরাত, তৌসিফ ধমক দিল। বিশেষ লাভ হলো না তাতে? পৌষ রেগে আছে। কিসের পৌষরাত? বাল ছিড়বে পৌষরাত। এই দেশে এসে নষ্টামি করতি তুই? হায় আমার কপাল, এমন লম্পট লেখা ছিল আমার কপালে। এতিমের ভাগ্য এত খারাপ হয়? হাতের কাছে থাকা গ্লাস ছুঁড়ে দিল পৌষ। তৌসিফ ভাঙা গ্লাস সাবধানে পেরিয়ে এগিয়ে এলো। এসে ঝট করে পৌষকে দু হাতে আঁকড়ে ধরল, শান্ত করতে বলল, তুই তোকারি করবে না, হাত ছাড়, 100 বার করব। হানি, লিসেন টু মি। পিউ আমার হাতটা ধরেছিল শুধু। আমরা দূরত্বেই বসাছিলাম। তুমি কখন থেকে কি দেখেছ? যেখানে থেকেই দেখি। পিউ কি? এই 1 মিনিট, ওটা প্রিয়াসী? ওটাকে প্রিয় মানাস তুই? আপু, পলক আপু ঠিক বলেছিল, তোর স্বভাব চরিত্র ভালো নয়। আমি বলত বিশ্বাস করিনি, অন্ধবিশ্বাস করেছিলাম তোকে। তৌসিফের কপাল কুঁচকে ফেলল। পৌষের হাত নিজের মাঝে জড়িয়ে নিয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, পলক কি বলেছে? পলক তোমায় যত যাই বলেছে সত্যিই বলেছে।
আপনি ঠিক কোন পর্যায়ে খারাপ হলেন? কোন পর্যায়ে খারাপ হলে কোনো পুরুষ রুমে বউ রেখে বাইরে ভাইয়ের বউয়ের বোনের সাথে রঙ্গলীলা করে? সেটা প্রসাদ, কথা শুনছো না, শুধু বলছোই। কি শুনবো? আরেকটু হলে আপনার কাঁধে থাকা হাতটা মহিলার ঠোঁটে ছুঁয়ে নিয়েছিল, এরপর ঠোঁটে ঠোঁট রাখতেন। ইস, প্রসাদ বাগলা দিল তাতে। আফসোস হচ্ছে খুব। প্রসাদ, তৌসিফের রাগ মাথায় উঠে যাচ্ছে। এই মেয়ে কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছে। পৌষ দুই বাহুতে সামান্য চেপে ধরল, নিজের মতো বলতে লাগলো, আমরা দূরত্বই ছিলাম প্রসাদ। ও হঠাৎ বাহুতে মাথা রেখেছে, আর এক হাত ওঠার আগেই আমি ধরে নিয়েছি, তখনই তুমি চলে এসেছো। ওহো, খুব ক্ষতি করে দিলাম তো। প্লিজ প্রসাদ, ডোন্ট ডু দিস। আমরা হানিমুনে আছি। এই এক কথা ওই মহিলার কাছে যাওয়ার আগে মনে পড়েনি আপনার? তৌসিফ পৌষের রাগ আয়ত্তে আনতে চাইল, ঠোঁটের উপর ঠোঁট চেপে রেখে রাগ নিবারণ করতে চাইল। আজ অবশ্য লাভ হলো না। পৌষকে ধাক্কা দিয়ে সরিয়ে চেঁচিয়ে উঠল, আগে কেন আমাকে বলেননি? কেন বলেননি ওই মহিলার সাথে দেখা করতে যাচ্ছেন? সত্যি করে বলুন, আপনি শুয়েছেন ওর সাথে? আমার মতো করে ভালোবেসেছিলেন না? আদর করেছিলেন? আমার বিশ্বাস হচ্ছে না। অথচ আমাকে বলেছিল পলক আপু, আমি উল্টো ওনার সাথে যোগাযোগ কমিয়ে দিলাম। ভাবলাম আমার সুখের সংসার দেখে এমন করছে। পশু পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছে। তৌসিফ হাজার বোঝাতে চাইলেও বুঝতে চাইল না। তৌসিফ জানে ওকে বোঝালে লাভ হবে না, তবুও শত চেষ্টা করে বলল, ও কোনো গুরুত্বপূর্ণ কেউ নয় প্রসাদ, যে তোমাকে জানাতে হবে। আমার জীবনের একটা অংশ ছিল ব্যাস, যে এখন আর নেই। তুমি বাদে কেউ নেই, ট্রাস্ট মি। এর মানে ওর সাথে শুয়েছেন? পৌষও ক্লান্ত চোখে তাকায়। তৌসিফ ঠোক গিলল, এগিয়ে এসে পৌষকে জড়িয়ে ধরল বুকের মাঝে, কানের কাছে মুখ নিয়ে বলল, না, আমি বিশ্বাস করতে পারছি না। পলক তোমাকে কি বলেছে আমি জানি না প্রসাদ, তবে আমার কথা শুনো প্রসাদ। শি ওয়াজ নাথিং বাট এ ডিসগাস্টিং পাস্ট। পশু চুপ করে আছে। তৌসিফ লক্ষ্য করল পশুর হার্টবিট খুব দ্রুত। ওকে চুমু দিয়ে বিছানায় নিয়ে গেল, সারা মুখে চুমু খেলো, বোঝানো স্বরে বলল, ও এখন আমার ভাইয়ের বউ বাদে কিছু না প্রসাদ। ও আমার চাচাতো ভাইয়ের বউ, তুমি তাকে চেনো। তুষারের নাম তুমি জানো? সুলেমান চাচার বউ, যাদের দুটো ছেলে ছিল, তার মধ্যে বড়জনের নাম তুষার। পিউ এখন তুষারের বউ। ও আমার সাথে খুব সাধারণ কথাবার্তা বলেছিল, নাথিং সিরিয়াস। এই ধরো বিজনেসের কথাবার্তা। ওদের ডায়মন্ডের ব্যবসা স্বামী স্ত্রীর, আমার গোল্ডের ব্যবসার সাথে একটা অবজারভেশন রয়েছে ওদের। তুষারও আসতো, তবে তুমি তার আগেই চলে এসেছো। হঠাৎ যে ও আমার বাহুতে মাথা রাখবে আমি তা বুঝতে পারিনি। এইটা এখানকার নর্মাল একটা কালচার ওদের জন্য। পশু চুপ করে ভাবছে কিছু। তৌসিফ অবাক হয়ে ভাবলো হয়তো কিছু বুঝেছে, কিন্তু বেচারা বেমানুন ভুলে গেল এটা প্রসাদ হক। তৌসিফ ওর দিকে মুখ আনলো, পশুর কাছাকাছি লম্বা হয়ে শুয়ে আছে পৌষ। তৌসিফ আলতো হাতে ওর সোয়েটার খুলে দিল, গলায় দাগগুলোতে পুনরায় মুখ ডোবালো। বেলা গড়িয়ে যাচ্ছে, সূর্যের দেখা নেই আজ কদিন। হোটেল রুমে সামান্য উষ্ণ, তবে বেশি নয়। মোটা কমফোর্টার দিয়ে ঢেকে রাখা তৌসিফের দেহ। ঘুমের মধ্যে এদিক ওদিক হাতড়ালো, পশু নেই। একবার ঘুম জড়ানো কণ্ঠে ডাকলো, হানি। উত্তর আসে না। তৌসিফ ধীরে ধীরে চোখ খুলে কয়েক ঘন্টা একটা লম্বা ঘুম দিয়েছে ও। উঠে বসে এইদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই। আরেকবার ডাক দিল, উত্তর পেল না। তৌসিফের শাওয়ার নেওয়া বাকি। দুষ্ট হেসে বাথরুমে নক করলো। ওখান থেকে বলল, মে আই কাম ইন হানি। উত্তর আসলো না একবারও। তৌসিফ দরজা ঠেলতেই তা খুলে গেল। বুকটা ধক করে উঠল ওর। নেই, ও সেখানে নেই। দৌড়ে এসে ফোনটা হাতে তুলে ওর নাম্বারে ডায়াল করলো। দেখলো ফোন বন্ধ। তৌসিফ হোটেলের রিসেপশনে ফোন করলো। জানতে চাইলেই মেয়েটা সিসিটিভি ফুটেজ দেখে জানালো প্রায় ঘন্টা দেড় আগেই বেরিয়ে গেছে পৌষ। তৌসিফ ধপ করে বিছানায় বসে পড়ে। কোথায় যাবে ও? চেনে না তো কিছু। যদি কোথাও গিয়ে থাকে তাহলে আসছে না কেন? 1.5 ঘন্টা হয়ে এলো। তৌসিফ হতবুদ্ধ হয়ে গেল। কাকে ফোন করবে ভেবে ভেবে তুহিনকেই কল দিল। খুব সংক্ষেপে ঠিকানা বলে নিচে শাওয়ার নিতে ঢুকলো। পরিপাটি হয়ে ঘন্টা লাগিয়ে গোসল করা তৌসিফ তালুকদার আজ 10 মিনিটেই গোসল শেষ করলো। কোনো মতো প্যান্ট আর টি শার্ট পরে গায়ে জ্যাকেট ভরিয়ে বেরিয়ে এলো। ওর মন কুড়াচ্ছে। আজ পৌষের আদরের সময় একটুও সাড়া দেয়নি। কোথায় গেল? কিছু তো খায়ওনি। তৌসিফ চিন্তায় চিন্তায় ভেতর থেকে ঘেমে উঠছে। জ্যাকেট খুলে ফেলল। তুহিন সহ ইহান ইরা চলে এসেছে। তাইফাকে জানায়নি এখনো। তুহিন এসেই একগাদা প্রশ্ন করলো, কোথায় যাবে ও? তুমি কোথায় ছিলে? এত বড় মেয়ে মানুষ চোখের সামনে দিয়ে হারিয়ে গেল। ঘুমিয়েছিলাম আমি।
মেজো ভাই। বাহুদরে ঝাঁকি দিতেই তৌসিফ চমকে তাকায়। তার ধ্যান কোথায় আটকে ছিল। তুহিনকে দেখেও যেন চমকে গেল। আচমকা বলে উঠল, প্রিয় এসেছিল। আমরা ওই জয়েন্ট প্রজেক্টের বিষয়ে কথা বলছি। পরশু দেখে ভুলভাল ভেবে নিয়েছে। পলক নাকি ওকে কিছু বলেছে। ব্লাডি বিস। তুহিনের চোয়াল শক্ত হয়ে এলো। ঠিক এই কারণেই একা ছাড়তে চাইছিল না। তৌসিফের দিকে তাকিয়ে বলল, বালের মিটিং এখানেই কেন করতে হবে? আর পোষ চিনল কীভাবে ওকে? কতটুকু জানে ও? পলক কী বলেছে আমি জানি না। পৌষ বোধহয় হারিয়ে গেছে তুহিন, আর মনে হয় আসবে না। ইহান এগিয়ে এলো, ভরসা দেওয়ার কণ্ঠে বলল, মামি হয়তো আশেপাশেই আছে। হোটেল তো চিনবেই, চলে আসবে হয়তো। তুহিন খেকিয়ে উঠল। ও হোটেলের নামই জানে না। সকালেও কথা হয়েছিল ওর সাথে। তৌসিফ তাড়াহুড়া কমছে না। ও থম মেরে আছে, শরীরটা ঘেমে কনকনে ঠান্ডায়। পৌষ কোথায় গেল? আজ প্রথম ওদের একান্ত মুহূর্তে পৌষ সারাহীন ছিল। একটু কাছে টানেনি ওকে? তুহিন তাড়া দিল। এদিক ওদিক খুঁজতে লাগলো সবাই। তখনই ফোনে কল এলো তৌসিফের। রিসিভ হতেই ওপাশ থেকে ইংরেজিতে একজন ইন্সপেক্টর নিজের পরিচয় জানালো। মিস্টার তৌসিফ বলছেন, আপনার ওয়াইফ এই মুহূর্তে আমাদের কাছে আছে। দয়া করে এখানে আসবেন শীঘ্রই। তুহিনও শুনেছে, কারণ তৌসিফ ফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তুহিন কিছু বলার বা কওয়ার আগেই ধপ করে পড়ে গেল তৌসিফ। ইহান এরাও দৌড়ে আসলো। তুহিন চিৎকার দিয়ে উঠল যখন দেখলো তৌসিফের মুখ সামান্য বেঁকে যাচ্ছে। বুকের সাথে চেপে ধরতে তৌসিফ থেমে থেমে বলল, ও আবার সংসার করবে না তুহিন? আমি আবারও একা হয়ে যাব।